খাটের তলায় 55 কোটি টাকা লুকিয়েছিল বান্ধবী খাটের তলায়, সেই পার্থচার্যকে পর্যন্ত শেষ দিন অব্দি মমতা ব্যানার্জি বাঁচিয়ে গেছে, রক্ষা করে গেছে। মমতা ব্যানার্জি ছোটদেরকে পাহারা দিয়েছে 15 বছর, মমতা ব্যানার্জি ছোটদেরকে রক্ষা করেছে 15 বছর। আর এই বসিরহাট পুরসভা, এই অদিতি মিত্র চেয়ারপারসন ছিল এই পুরসভা। এই অদিতি মিত্র যে পুরসভা চালাতো, এই অদিতি মিত্র চালানো পুরসভা এমন চোর ছিল যে মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিকে পর্যন্ত আড়াল করেছে। সেই মমতা ব্যানার্জি অদিতি মিত্রকে রক্ষা করতে পারেনি, আড়াল করতে পারেনি। তৃণমূলের সরকারকে এই চোরদের পুরসভাকে ভাঙতে হয়েছিল, চোরদের পুরসভাকে খারিজ করতে হয়েছিল। এত বড় চোর ছিল এরা। তারপরে কি হলো? এরপর সুরজিৎ মিত্র বড়বাবু মিলে চুরি করছিল, বড়বাবু মিলে পুরসভায় বসে বসিরহাটের মাটি বেচে, বসিরহাটের মানুষের পকেটের টাকা চুরি করে, বসিরহাটের মানুষের জন্য উন্নয়নের টাকা আসতো সেই টাকা চুরি করে বড়বাবু মিলে এমন সম্পত্তি বানাচ্ছিল। ওরা নিজেরা, ওই সুরজিৎ মিত্র অদিতি মিত্ররা জিজ্ঞেস করলে নিজেরা মনে করে বলতে পারবে না ওদের বাড়িতে শেষ কোন আসবাবটা ওরা মাইনের টাকায় কিনেছিল, সব চুরির টাকায় কিনেছিল। তারপরে তাকে আরেকবার বিধানসভায় প্রার্থী করলো, সে আবার বিধানসভায় এখান থেকে জিতে এমএলএ হল। কথা ছিল বিজেপির চোরগুলো, বিজেপি ক্ষমতায় আসতে তৃণমূলের চোরগুলোকে জেলে ভরবে। কথা ছিল তৃণমূলের চোরগুলোকে জেলে ভরবে মানুষ। যে মানুষ কোনোদিন কল্পনা করতে পারেননি যে মানুষ বিজেপিকে ভোট দেবেন, সেই মানুষ এইবার বিজেপিকে ভোট দিয়েছিলেন এইটা ভেবে। তৃণমূলের এই চোরগুলোর বারবার তো দেখলাম চোখের সামনে বিজেপি এসে এদেরকে জব্দ করবে। আসার পরে শুরু হলো, যেটা বলার সময় বলছিল এই জেলা থেকে বিধায়ক ছিল, এই জেলা থেকে পুরসভা চালিয়েছিল সব্যসাচী দত্ত, সুজিত বোস, তারা এখন জেলে, তারা জেলে। আর এই সুরজিৎ মিত্ররা জেলে নয়, এরা বাইরে। কেন জানেন? একটা মাত্র কারণ, ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারী জানে আমি এসছি এখানে প্রবেশন পিরিয়ডে, কদিন বিজেপি আমাকে বাংলার মুখ্যমন্ত্রী রাখবে কোনো ঠিক নেই, কদিন পশ্চিমবাংলার মানুষ আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রাখবে কোনো ঠিক নেই। যে কোনো দিন বিজেপি মনে করতে পারে যে আমাকে সরিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করবে, যেরকম বিভিন্ন রাজ্যে করে। যে কোনো দিন, বিশেষ করে সামনের লোকসভায় বিজেপির যদি অবস্থা খারাপ হয়, তাহলে পশ্চিমবাংলায় যদি মোদীর সরকার না থাকে, তাহলে পশ্চিমবাংলায় আমি বিজেপির নামে আর সরকার চালাতে পারবো না। তাই আমাকে আমার জন্য একটা ব্যাকআপ টিম তৈরি রাখতে হবে। আমি একসময় তৃণমূলে ছিলাম, তৃণমূলের লোকেদের সঙ্গে আমার ভালো সম্পর্ক। তৃণমূলের আমার পুরোনো বন্ধুদেরকে নিয়ে আমার একটা টিমকে তৈরি করে রাখতে হবে। যদি কোনোদিন বিজেপির গণেশ উল্টায়, যদি মোদীর সরকার পড়ে যায়, তখন আমি বাংলায় সরকার চালাতে পারবো না। তখন আমি আমার হাতের যারা বিধায়ক আছে বিজেপির মধ্যে, আর তার সঙ্গে তৃণমূলের 70-80 জন বিধায়কদেরকে নিয়ে আমি আলাদা করে আমার সরকার তখন তৈরি করার চেষ্টা করব। ওইটা করতে গিয়ে কি হলো, যারা এবার বিধানসভা ভোটে হেরে গেছে, যারা এবার জিততে পারেনি, ওই সুজিত বোস, ওই সব্যসাচী, ওই শওকত মোল্লা ক্যানিংয়ের, এদেরকে গ্রেফতার করা হলো। কেন না? এরা এখন এমএলএ নয়, এরা এখন থাকলো কি না থাকলো, এরা কাকে সমর্থন করলো না করলো কিছু যায় আসে না। এরা এখন না ঘাটকা হয়ে গেছে, এদেরকে চিবিয়ে ছিপড়ে করে ফেলে দেওয়া হয়েছে, এগুলো গ্রেফতার করে নেওয়া হলো। আর যারা এবার জিতলো, যারা এমএলএ, যারা এইবারও কোনোভাবে জিততে পেরেছে ভোটে, বিজেপি যাদেরকে হারাতে পারেনি, এই এখানকার এই সুরজিৎ মিত্র হতে পারে, ধর্ষণের কেসে পালিয়ে বেড়ানো ঋতব্রত ব্যানার্জি হতে পারে, কোটি কোটি টাকা দুর্নীতি করা ববি হাকিমরা হতে পারে, মানুষ খুন করা তৃণমূল কংগ্রেসের একটার পর একটা এই সমস্ত এমএলএ গুলো, নেতাগুলো, জাভেদ খান হতে পারে। এগুলোর জন্য কি হলো? এগুলোর জন্য রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা হয়ে গেল যে তোমাদেরকে জেলে ভরবো না, তোমরা যে চুরির টাকা কামিয়েছো, তোমাদেরকে কিছু করবো না, তোমরা ভালো তৃণমূল হয়ে আমার ব্যাকআপ টিম হয়ে বিধানসভার ভেতর মুখে আঙুল দিয়ে বসে থাকবে। শুভেন্দু উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। ওই এদের বিরোধী দল নেতাকে ঋতব্রত ব্যানার্জিকে, বিশেষ করে ছোটবেলায় আমরা যখন, আপনারাও দেখেছেন টিভিতে, ভোডাফোনের একটা বিজ্ঞাপন হতো দেখতেন। ভোডাফোনের একটা বাচ্চা ছিল, তার পোষা একটা ছোট্ট কুত্তা ছিল। যেখানে যেখানে বাচ্চারা যেত, পেছন পেছন কুত্তারা যেত, আর তলায় লেখা আসতো wherever you go our network follows। আপনি যেখানেই যাবেন
আপনার সঙ্গে সঙ্গে আমাদের নেটওয়ার্ক যাবে ভোডাফোনের কুত্তা। এই ঋতব্রত ব্যানার্জিকে দেখলে ভোডাফোনের কুত্তার কথা মনে পড়ে, যেখানে শুভেন্দু যায় ভেজে চলে যায়। বিধানসভার ভেতর শপথ নিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারে যাচ্ছে, বিরোধী দল নেতা হাত জোর করে ও মুখ্যমন্ত্রী পেছন চলে যাচ্ছে। শুভেন্দু বলে হাত ধরে দেখে দিচ্ছে তুই ওদিকে বস, তুই আমার পেছন থেকে নাচছিস কি রে? ওদের যারা জিতেছে তাদের জন্য, তুই তো হেরে গেছিস, তুই হেরে পার্টি যাচ্ছিস, ওদিকে গিয়ে বস। ও আবার এরম করে বুকে হাত দিয়ে মাথা নিচু করে আবার যে ও জো আজ্ঞা প্রভু বলে আবার ওদিকে চলে যাচ্ছে। কি একটা প্রোগ্রাম হচ্ছে বিধানসভায়, দেখি মুখ্যমন্ত্রী বসছে, মুখ্যমন্ত্রী পাশের চেয়ার স্পিকারের কমা সে দেখি লেজ নাড়তে নাড়তে সেখানে গিয়ে বসে পড়ছে। আবার শুভেন্দু যেরকম মশামাছি তারা ওখান থেকে শুভেন্দু তারা চেহুস এদিক থেকে যা ওদিকে গিয়ে বস, সে আবার উঠে ওখান থেকে গিয়ে পাশে গিয়ে বস। সেটা বিরোধী দল নেতা ভোডাফোনের কুত্তার মতো, যেখানে বাবু যাবে পেছন পেছন লেজ নাড়তে নাড়তে যাবে। এই সমস্ত হচ্ছে বিরোধী। আর তার বিনিময়ে কি হয়েছে, তারা সমস্ত এখন ভালো লোক হয়ে ঘুরে বেড়াবে। তৃণমূলের আমলে চুরি করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, ভোট করতে দেয়নি, গায়ের জোরে একটা পুরসভাকে একটা পঞ্চায়েতকে ব্যবহার করে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। এই সুরজিৎ মিত্রদের, এই তৃণমূলের এমএলএ গুলোর কলকাতায় কটা ফ্ল্যাট আছে, রাজারহাটে কটা জমি আছে, এমনকি নেপাল থেকে শুরু করে সিঙ্গাপুরে ব্যাংকে কত টাকা রাখা আছে না নিজেরাও হিসাব করে শেষ করতে পারবে না। এমন টাকা কামিয়েছে, এমন টাকা কামিয়েছে, এগুলো মানুষের টাকা, সাধারণ মানুষের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা। যে গরিব মানুষের মাথার উপর সরকারের টাকায় আবাস যোজনায় ছাদ হওয়ার কথা ছিল, যে বাচ্চারা স্কুলে গিয়ে পেট ভরে মিড ডে মিল খাওয়ার কথা ছিল, সেই মাথার ছাদ বিক্রির টাকা, সেই বাচ্চার মিড ডে মিলের থালা থেকে চুরি করে নেওয়া, ভাতের বিক্রি করা, চাল বিক্রি করা, রেশন বিক্রি করা টাকা, আজকে সেই টাকাগুলো, সেই সম্পত্তিগুলো এরা যুগের পর যুগ ভোগ করবে। আর তার বিনিময়ে এই পুরসভাগুলো সমস্ত চির শকুনের ভাগার হয়ে বসে থাকবে। এই চলবে দিনের পর দিন। যে পুরসভাকে মমতা ব্যানার্জি দুর্নীতির জন্য বাতিল করতে বাধ্য হয়েছিলেন, বলতে পারেন মমতা ব্যানার্জি যে পুরসভাকে চোরের পুরসভা স্বীকৃতি দিয়েছিল, সেই পুরসভার চোরগুলো কেন শুভেন্দু অধিকারীর আমলেও গ্রেপ্তার হবে না? বসিরহাট পুরসভা চুরি করেছে, বসিরহাট পুরসভা দুর্নীতি করেছে, এই পুরসভার ভেতরে চেয়ার টেবিলগুলো তো চুরি করেনি, পুরসভার অফিসের জানলার পাল্লাগুলো আর পর্দাগুলো তো চুরি করেনি, চুরি তো করেছে পুরসভার ভেতরে বসে থাকা কতগুলো তৃণমূলের চোর, কতগুলো মানুষ চুরি করেছে। আজকে দোষ তো চেয়ার টেবিলগুলোর নয়, দোষ তো জানলার পর্দাগুলোর নয়, সেই যে মানুষগুলো চুরি করেছে, যাদের মাথায় মমতা ব্যানার্জি যাওয়ার আগে চোরের স্ট্যাম্প বসিয়ে দিয়ে গেছে। মমতা ব্যানার্জি নিজের দলের পুরসভাকে চুরির জন্য বাতিল করে দিয়ে গেছে। সেই পুরসভার একটা চোরও কেন গ্রেপ্তার হবে না? তার বদলে গ্রেপ্তার হবে ধর্ষণ করে খুনের প্রতিবাদ করেছিল বলে আমাদের কমরেড লায়েক আলী, সে জেল খাটবে। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন, দেখলাম তার আগে হুমায়ুন কবির মুর্শিদাবাদে সভা করতে গিয়ে বলছে রেজিনগরে, এখানে এমন করব মুর্শিদাবাদের সমস্ত মুসলমানকে জড়ো করে বিজেপির যে মুর্শিদাবাদ জেলা সভাপতি তাকে আর খুঁজে পাওয়া যাবে না, তাকে গুম করে দেবো। সমস্ত মুসলমানকে মুর্শিদাবাদে জড়ো করে আগুন লাগিয়ে দেবো মুর্শিদাবাদে, হুমায়ুন কবির দাঁড়িয়ে বলল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বললেন হুমায়ুন কবিরের এই বক্তৃতা তুলে ধরে যে এত বড় আসপর্দা এই কথা বলেছে, আজকে এটা আর মমতা ব্যানার্জি সরকার নয়, এটা এখন আমাদের জাতীয়তাবাদী সরকার। ধর্মের নামে বলছো আমাদের জেলা সভাপতিকে ওখান থেকে গুম করে দেবে আর মুর্শিদাবাদ জেলা আগুন লাগিয়ে দেবে, আমি গ্রেপ্তার করবো হুমায়ুন কবিরকে, বিধানসভায় দাঁড়িয়ে বললেন। তারপরে কি হলো জানেন? এই যে আমরা এখানে যে সভা হচ্ছে বলে এখানে মঞ্চ বাঁধা হয়েছে, এখানে মাইক লাগানো হয়েছে, বলুন তো আজকে যদি এই সভায় দাঁড়িয়ে আমি কোনো বেআইনি কথা বলি, আমি যদি কোনো অন্যায় কথা বলি, যে কথা বেআইনি, তাহলে কার গ্রেপ্তার হওয়া উচিত? আমার গ্রেপ্তার হওয়া উচিত। যদি এখানে দাঁড়িয়ে আমি কোনো বেআইনি কথা বলি, কোনো হুমকি দিই, কোনো খারাপ কথা বলি, এই যে দাদা এখানে মাইক লাগিয়েছেন, তার গ্রেপ্তার হওয়া উচিত। তাহলে টাকা দিয়ে মাইকটা লাগানো হয়েছে, যে দাদা এখানে এই ডেকোরেটরকে ডেকে এনে এখানে মঞ্চ বাঁধা হয়েছে, পেছনে ব্যানার ছাপিয়ে আনা হয়েছে, তাহলে গ্রেপ্তার হওয়া উচিত। আমি যদি কোনো খারাপ কথা বলি তার জন্য, আপনারা চিন্তা করতে পারেন হুমায়ুন কবির রেজিনগরে দাঁড়িয়ে এই কথাগুলো বললো বলে হুমায়ুন কবির গ্রেপ্তার হলো না, যারা ওখানে মঞ্চ বেঁধেছে, যারা ওখানে মাইক লাগিয়েছে তারা গ্রেপ্তার হয়ে জেল কাটলো। আর হুমায়ুন কবির দেখি হাতে গোলাপ ফুলের তোড়া নিয়ে শুভেন্দু অধিকারীকে নবান্নে দাঁড়িয়ে সেই ফুলের তোড়া দিচ্ছে, আর শুভেন্দু অধিকারী সেই তোড়া নিয়ে ক্যামেরার সামনে হাসি মুখে ছবি তুলছে। আর লায়েক আলী, আমাদের বাড়িপুরের লায়েক আলী, সে ধর্মের নামে উস্কানি দেয়নি, সে খুনের হুমকি দেয়নি, সে কোনো একটা ধর্মের মানুষকে কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেনি, সে দাঁড়িয়ে একটা ধর্ষিতা খুন হওয়া একটা বাচ্চা মেয়ের জন্য ইনসাফ চেয়েছিল, ন্যায় চেয়েছিল, বিচার চেয়েছিল বলে আজকে 1.5 মাস ধরে সেই লায়েক আলী জেল খাটছে। আমরা বলছি শুভেন্দু অধিকারী একবারে সিট পাল্টায় না, আজ না হোক আগামীকাল
ওই লায়ক আলীকে আমরা জেল থেকে বার করে আনবই, কিন্তু বাংলার যে মানুষ আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে, বাংলার যে মানুষ আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে, সেই মানুষ কালকে আপনাকে জিজ্ঞেস করবে হুমায়ুন কবির থেকে শুরু করে সুরজিৎ মিত্র, অদিতি মিত্ররা কলার তুলে বুক ফুলিয়ে ঘুরে বেড়ালো কেন আপনার সরকারের আমলে, আর নিরপরাধ প্রতিবাদীরা জেল খাটলো কেন? আপনাকে আজ কাল বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে এই কৈফিয়ত দিতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সময় দেখতাম অনেক বড় বড় কথা বলতেন, বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদেরকে ছোট করতেন, জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিতেন, কেউ কোনো প্রশ্ন করলে তাকে মাওবাদী বলে দিতেন। মমতা ব্যানার্জির অনেক এরকম ফর্মা দেখেছিলাম। এখন অবস্থা দেখেছেন, এখন এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য দলের কর্মী স্কুটার হিসেবে যেতে হয়, সে পেছন থেকে লোকে তারা করে চোর বলে। ভাইপো বাড়ি থেকে বেরোয় ডিমের বাড়ি খায়, বলেছিল ডিজে বাজবে। ভাইপো বলেছিল বিধানসভার ভোট রেজাল্ট বেরোনোর পরে নাকি বাংলায় ডিজে বাজাবে। ডিজে এখন বাজছে, ডি দিয়ে ডিম আর জে দিয়ে জুতো, ডিমের বাড়ি আর জুতোর বাড়ি খাচ্ছে। এখন অনেক বড় বড় পাতলা শুনেছিলাম, তাদের অবস্থা এখন দেখছেন। আরে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় জল আর কাছে কালকে নেই। মমতা ব্যানার্জি সারা জীবন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকেননি। আপনি শুভেন্দু অধিকারী জেনে রাখুন, আপনিও সারা জীবন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকবেন না, কিন্তু বাংলার মানুষ থাকবে। আজ না কাল এই সব পাপের হিসেবে হবে। মানুষ আপনাকে ভরসা দিয়ে ভোট দিয়েছিল, সরকারকে ভোট দিয়েছিল। আমরা তো জানতাম বিজেপি সরকার আসলে কি করতে পারে। বিজেপির মতো একটা চোরের দল, ওদের নেতা নীতিন গডকরির ছেলে পেট্রোল বলে আখের রস বেছে, এত বড় 420 পার্টি একখানা, কাঁটাতাল বেছে ব্যবসা করে, বাপ কেন্দ্রের মন্ত্রী। এদের কাছ থেকে আমরা কি আশা করবো? আমরা জানতাম বিজেপি আসলে কি হতে পারে, তাই হচ্ছে। কিন্তু যে মানুষ, যে সাধারণ মানুষ আশা থেকে ভরসা থেকে ভোট দিয়েছিলেন, সেই মানুষের কাছে আমরা খোলা মনে বলছি, আপনারা বিচার করুন। আজকে যখন পশ্চিমবাংলার দিকে তাকাচ্ছেন, যখন দেখেন একটা বিশ্ববিদ্যালয়ের গেট টপকে মাঝরাত্রিবেলা গুন্ডারা ঢুকে যায়, তারপরে 6 দিন হয়ে গেল তারা কেউ গ্রেপ্তার হয় না। এখন যখন দেখেন পাড়ায় পাড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, আগে শুনতাম আদি তৃণমূল নব্য তৃণমূল, এখন হয়েছে আদি বিজেপি নব্য বিজেপি। পাড়ায় পাড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি হচ্ছে। গতকাল দেখলাম বিজেপির এক কর্মীর হাতে আর এক কর্মী খুন হয়ে গেছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে লাশ পড়ে যাচ্ছে। এলাকায় এলাকায় যারা তৃণমূলের তোলাবাজি করতো, তারা এখন জয় শ্রীরাম বলে গলায় গেরুয়া একটা নেকড়া ঝুলিয়ে কপালে তিলক কেটে তারা এখন বিজেপির হয়ে তোলাবাজি করতে বেরিয়ে পড়েছে। পাড়ার সমস্ত মস্তান সিন্ডিকেট বাহিনী, আগে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এলে, ওই দেখতেন আর কোন তৃণমূলের কোন নেতা এলে পাড়ার যে সমস্ত মস্তানা সিন্ডিকেট বাহিনী ওই তৃণমূল নেতার কানের পাশ দিয়ে আর বগলে তোলা দিয়ে মুখ পড়া তো ছবি তুলবে বলে, তারাই দেখবেন এখন বিজেপি নেতাগুলোর সঙ্গে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আরে গোটা পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন, আপনাদের কারোর মনে হচ্ছে সরকার পাল্টেছে? কারোর মনে হচ্ছে বাংলার দিকে তাকিয়ে সরকার পাল্টেছে? আজ থেকে 4 মাস আগে, 5 মাস আগে বাংলায় কোন জিনিসটা হতো না? চুরি, ধর্ষণ, খুন, তোলাবাজি, চোখরাঙানি। আজ থেকে 5 মাস আগে বাংলায় কোন জিনিসটা হতো, সেই জিনিসটা আজকে হচ্ছে না। এই বাংলার দিকে তাকিয়ে দেখুন। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন তিনি আমাদের শত্রু নন। তিনি একটা আশা থেকে, ভরসা থেকে তৃণমূলকে হারানোর জন্য ভোট দিয়েছেন। তৃণমূলকে হারানোর দরকার ছিল, আপনারা সেই কাজ করে দেখিয়েছেন। তারপরে নতুন সরকার এসে, শুভেন্দু অধিকারী সরকার এসে 4 মাসের মধ্যে গরিবের ঘর ভেঙে দিচ্ছে। ভোটের আগে হাতজোড় করে গেছিল যে ঝুপড়ির বাইরে, যেবার আবার কবিতা বানিয়েছিল, জন্ম যদি হিন্দু কুলে ভোট দেবো পদ্ম ফুলে। তুমি যদি হিন্দু হও তো বিজেপি হিন্দুদের পার্টি, সবাই হিন্দুদের পার্টিকে বিজেপিকে ভোট দাও। জন্ম যদি হিন্দু কুলে ভোট দেবো পদ্ম ফুলে, ভোটের আগে কবিতা বানিয়েছিল। ভোট হয়ে গেল, যে বাড়িতে গিয়ে ভোটের আগে হিন্দু বলে ভোট চেয়ে এসেছিল, ভোটের পরে আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, সেই বাড়িতে বুলডোজার পাঠিয়ে দিল সেই বাড়ি ভাঙার জন্য। বলে নাকি তোমার দখল করা ঝুপড়ি, তুমি বেওয়ারিশ মানুষ, তুমি অবৈধ, তোমার বাড়ি ভেঙে দেওয়া, তোমার দোকান ভেঙে দেওয়া হচ্ছে। 4 দিন আগে দেখে যে ফুটপাতে অগ্নিমিত্রা পর ওদের এমপি, ওদের মন্ত্রী, একজন মা বাচ্চার দুধ ফোটাতে ফুটপাতে বসে, তাকে গিয়ে বলছে আমার বাচ্চা খাবে, আমার বাচ্চা খিদে কাঁদছে, বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে। বলে এটা দুধ ফোটানোর জায়গা, ওরা ওখান থেকে তাকে গালাগাল দিয়ে চিৎকার করে অপমান করে সেই মাকে ওখান থেকে তাড়াচ্ছে। তার দোষটা কি, অপরাধটা কি? সে নিজের বাচ্চাকে খাওয়ানোর জন্য দুধ ফোটাচ্ছিল। অনেকে প্রশ্ন করছেন, আজকে দেখলাম শুভেন্দু অধিকারী একটু আগে সেই ভদ্রমহিলা গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছে। শুভেন্দু অধিকারী আবার তার সঙ্গে দাঁড়িয়ে কিছু কথা বলছে। তারপরে দেখি সাংবাদিকদেরকে বলছে যে উনি আমাকে জানালেন
উনি বিজেপিকেই ভালোবাসেন, বিজেপিকেই ভরসা করেন, আমার উপর আস্থা আছে, মুখ্যমন্ত্রীকে ভরসা করেন। ঠিকই আছে, নিশ্চয়ই ফুটপাতে থাকেন, বেচারি বিজেপিকেই ভরসা করেন। আর আরো যারা যারা আজও বিজেপিকে ভরসা করছে সবাইকে একদিন বিজেপি ফুটপাতেই বসিয়ে ছাড়বে। যাই হোক, সে শুভেন্দু অধিকারী বলছে, উনি বললেন উনি আর কাউকে চেনেন না, উনি বিজেপিকেই সমর্থন করেন আর আমাকে ভরসা করেন। সত্যি বলেছে না শুভেন্দু অধিকারী? এমনি ঢপ মারছে কে জানে, কে শুনতে গেছে? সামনে দাঁড়িয়ে যখন মহিলার সাথে কথা বলছিলেন, সে ভদ্র মহিলার সাথে, তখন ওখানে সমস্ত ক্যামেরা, আর এখন তা গদি মিডিয়া বলে সাথে ওখানে শুভেন্দু অধিকারীর সামনে তো অন্য কেউ যেতে পারবে না যে বিজেপির কেনা নয়। বিজেপির দালাল যে গদি মিডিয়া সাংবাদিকরা আছে, যারা বিজেপির নাম করে কোটি কোটি টাকা খেয়ে বিজেপির নামে মিথ্যে খবর করে, সেই সমস্ত গদি মিডিয়া সাংবাদিকরা খালি ক্যামেরা নিয়ে সেখানে দাঁড়াতে পেরেছে। সেখানে কি কথা হচ্ছে, সেই ভদ্রমহিলার সঙ্গে শুভেন্দু অধিকারীর কি কথা হচ্ছে, একটা মিডিয়া শোনাচ্ছে না, খালি দেখাচ্ছে দুজনের কথাটা হচ্ছে, আর পেছনে মিউজিক বসিয়ে দিয়েছে, পেছনে ছ্যাং ছ্যাং করে মিউজিক বাজছে। ওদের যে খবরের যে অ্যাঙ্কার, সে পেছনে বকবক করে যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করলেন, পার্কস্ট্রিটের সেই মহিলা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো, মুখ্যমন্ত্রী হ্যান করলেন, ত্যান করলেন, এই বললেন। আরে মুখ্যমন্ত্রী কি বললো? মুখ্যমন্ত্রী বলছে শুনতে দে, তুই বকবক করছিস কেন পেছন থেকে? উনি মুখ্যমন্ত্রীকে এই বললেন, তাহলে উনি বললেন তো ওনারটাই শুনি, তোকে প্রত্যেকে বলেছে, সেটা শোনাবে না। খালি দুজনের মুখ হচ্ছে, হাত পান চলছে, ও দেখাচ্ছে, আর পেছনে বকবক করে যাচ্ছে গদি মিডিয়ার অ্যাঙ্কাররা। সব হয়ে যাওয়ার পরে এবার শুভেন্দু অধিকারী সাংবাদিকদেরকে বাইট দিচ্ছে যে উনি আমাকে বলেছেন আপনাকেই আমরা ভরসা করি, আমাদের সরকারের ওপর হেভি ভরসা আছে। কে জানে ঠক মারছে কিনা? আমার তো ধারণা ঠক মারছে, আপনাদের কি মনে হয় জানি না, কিন্তু আপনাদের বলছি। তারপর আবার বলছে এত বছর মাকুরা সরকার চালিয়েছে, মাকু মানে মালকাটি, মানে আমরা বামপন্থীরা 15 বছর তৃণমূল সরকার চালিয়েছে, তখন কেন এর ব্যবস্থা হয়নি? আরে 15 বছর তৃণমূলের সরকারের মধ্যে 10 বছর আপনি মন্ত্রী ছিলেন, জবাব আপনি দেবেন না, জবাব আমাকে দিতে হবে, ভালো কথা। তারপরে বলছে এতদিন কেন এনাকে ফুটপাতে থাকতে হয়েছে, এর আগে সরকাররা কেন ব্যবস্থা করতে পারেনি? ঠিক কথা। ধরুন আমি আপনাদেরকে এখানে বলছি, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, সব ঠিক কথা। স্বাধীনতার পর থেকে কংগ্রেস অনেক বছর দেশ চালিয়েছে, দেশ না হলেও পশ্চিমবাংলায় আমরা বামপন্থীরা, বামফ্রন্ট অনেক বছর সরকার চালিয়েছে, তারপরে তৃণমূল সরকার চালিয়েছে, ঠিক কথা। কদিন আগে আমরা স্বাধীনতার 80 বছর পালন করলাম, কিন্তু স্বাধীনতার 80 বছর পরেও আমাদের দেশে এমন কোনো রাজ্য নেই, খালি পশ্চিমবাংলা বা কলকাতা শহর বলে নয়, বাংলার এমন কোনো রাজ্য নেই, কোনো শহর নেই যে শহরে, যে রাজ্যের ফুটপাতে কোনো না কোনো গরিব মানুষকে আজ বসবাস না করতে হয়। এই সমস্যা খালি একা কলকাতার সমস্যা নয়, খালি একা বাংলার সমস্যা নয়। আর যদি শুভেন্দু অধিকারী আজকে আপনি বলেন এর জন্য আমরা বামপন্থীরা দায়ী, তাহলে আমরা মাথা নিচু করে বলছি যে হ্যাঁ, এর জন্য এত বছর দেশ চালানোর কংগ্রেসের দায়িত্ব আছে, এত বছর দেশ চালানো বিজেপি সরকারের দায়িত্ব রয়েছে, এত বছর দেশ চালানো অন্যান্য পার্টির দায়িত্ব আছে। হ্যাঁ, আমরা বামপন্থীরা, এই লজ্জা আমাদেরও, এই ব্যর্থতা আমাদেরও। স্বাধীনতার 80 বছর পরও যদি মানুষকে ফুটপাতে থাকতে হয়, কাউকে যদি নিজের বাচ্চার জন্য ফুটপাতে দুধ ফোটাতে হয়, তাহলে তার দায়, তার লজ্জা, তার ব্যর্থতা ভারতে যে দল আজ অব্দি সরকারি ক্ষমতা এসেছে প্রত্যেকের, আমাদের সিপিআইএম, আমাদেরও লজ্জা, আমাদেরও দায়, আমাদের ব্যর্থতা আছে। আর ব্যর্থতা আছে বলেই ফুটপাতে থাকা গরিব মানুষের সামনে আমরা মাথা নিচু করে হাত জোড় করে যাই, তাকে চোখ রাঙিয়ে তার দুধের বাটিতে লাথি মারতে যাই না কোনোদিন। আমাদের লজ্জা আছে, আমাদের অনুশোচনা আছে বলে। আর আপনারা ভাত দেওয়ার মুরদ নেই, খিল মারার গোসাই, যার মাথার উপর ছাদ দিতে পারেন না, কেন আপনি পারতেন না অগ্নিমিত্রা পাল থাকে? আরে কেউ শখ করে থাকে রাস্তায়, কেউ শখ করে রাস্তায় থাকে, আপনি মন্ত্রী তাকে গিয়ে বলতে পারতেন না যে আপনি এখানে রাস্তায় বসে দুধ ফোটাচ্ছেন কেন? তিনি আপনার উত্তরে বলতেন যে আমার ঘর নেই বলে, বাড়ি নেই বলে আমার এখানে বসে করতে হচ্ছে। আপনি তাকে বলতেন তখন দেখুন এটা রাস্তা, আপনার ছোট বাচ্চা আছে, এটা এখানে দাঁড়িয়ে লোকে চলাফেরা করবে, গাড়ি চলবে, এটা দুধ ফোটানোর জায়গা নয়। আপনার বাচ্চার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আপনার অফিসারদেরকে ডাকতেন, ডেকে বলতেন আমাদের দেশের আইনে আছে সমস্ত মানুষের মাথার উপর ছাদ থাকতে, কেন এখন একজন মাকে রাস্তায় দুধ ফোটাতে হচ্ছে? এক্ষুনি সরকার থেকে এনার জন্য আবাসের ব্যবস্থা করা হোক। যে আবাসের টাকায় তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, যে আবাসের টাকায় বিজেপি নেতাগুলোর আঙুল ফুলে কলা গাছ হয়েছে, সেই আবাসের টাকায় এই মায়ের জন্য মাথার উপর একটা ছাদ করে দেওয়া হতো। আপনি করতে পারতেন না? তার বদলে আপনি তাকে চোখ রাখালে ঢুমকে দিলেন, কিন্তু তারপরে দেখলেন বাপেরও বাপ থাকে। আপনি অগ্নিমিত্রা বল গর্ব করে সেটাকে আবার ফেসবুক লাইভ করলেন, তারপরে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স যেন আটকে না পড়ে এটা ব্যবস্থা করে দিন। একটা আমাদের কমরেডদেরকেও বলছি,
অন্যান্য গাড়ি ঠিক আছে, কিন্তু অ্যাম্বুলেন্সে যেন এটা সাইড করুন, রাস্তাটা খালি করে দিন, অ্যাম্বুলেন্স চলে যাবে ওখান থেকে, অ্যাম্বুলেন্স থেকে পাস করিয়ে দিন। তো ওই জিনিস হওয়ার পরে গোটা বাংলা দল মত নির্বিশেষে বামপন্থী মানুষ, তৃণমূলকে ভোট দেওয়া মানুষ, এমনকি বিজেপিকে ভোট দেওয়া সাধারণ মানুষ ছিচিকার করে উঠলো। আজকে শুভেন্দু অধিকারীকে মুখে যাই বড় বড় আস্ফালন করুন না কেন, আজকে ঘোষণা করতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারী। কর্পোরেশনকে বলছি এনার জন্য শেল্টারের ব্যবস্থা করতে, এনার জন্য মাথার উপর ছাদের ব্যবস্থা করতে। আমরা বলছি শুভেন্দু অধিকারী, আপনাদের যদি গরিব মানুষের মাথার উপর ছাদ করে দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে 3 দিন আগে আপনার অগ্নিমিত্রা পল গিয়ে এই কাজটাই 3 দিন আগে গিয়ে করে আসতো, সেখানে চোখ রাঙিয়ে আসতো না। ওই যে চোখটা রাঙিয়েছিলেন, ওইটা হচ্ছে বিজেপির আসল চরিত্র। আর তারপরে 3 দিন ধরে পাবলিকের কাছে গালাগাল খাওয়ার পরে আজকে যেটা আপনাদেরকে করতে হলো, এইটাকে বাংলায় বলে ফেলা থুতু চাটতে হলো। 3 দিন আগে লাথি মেরেছিলেন, 3 দিন পরে হাত জোর করে মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিতে হলো। আমরা এই কথাটা আপনাদেরকে এই কারণে বলছি, সমস্ত মানুষকে বলছি, এই ছোট্ট একটা ঘটনা দেখিয়ে দিল, রুখে দাঁড়ালে কিন্তু কাজ হয়। আমরা সবাই মিলে যদি রুখে দাঁড়াই, আমার দেখুন রাস্তায় নেমে রাস্তা অবরোধ করতে হয়নি, মিটিং মিছিল করতে হয়নি, বন ধর্মঘট করতে হয়নি, কোন নবান্ন অভিযান করতে হয়নি। সবাই মিলে একসঙ্গে, কে কোন দল করি, কে কোন পার্টিকে ভোট দিয়েছি কিচ্ছু না ভেবে সবাই মিলে একসঙ্গে একটা এজেন্ডায় কথা বলেছি। 3 দিনের মধ্যে সরকারকে বাপ বাপ বলে সেই গরিব মানুষের মাথার উপর ঘরের ব্যবস্থা করতে হয়েছে। যদি সবাই মিলে একসঙ্গে এক সুরে কথা বলতে পারি, তাহলে বাংলার হকার ভাই বোনরাও রক্ষা পাবে, তাহলে বাংলার বস্তিবাসী ঝুপড়িবাসী মানুষের ঘরটাও বাঁচবে, তাহলে বাংলায় জিনিসপত্রের দাম কমবে। 4.5 মাস হয়ে গেল, 3.5 মাস হয়ে গেল, এখনো চাকরিতে নিয়োগ শুরু হয়নি, বাংলা সরকারি চাকরি। বকেয়া পরীক্ষাগুলো, বকেয়া রিক্রুটমেন্টগুলো বাংলায় চালু হবে এবং তৃণমূলের চোরেরা জেলে ঢুকবে, প্রতিবাদীরা মাথা উঁচু করে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করবে, প্রতিবাদ করবে। প্রতিবাদী মানুষকে জেলে ঢোকানোর ক্ষমতা সরকারের হবে না। এই একটা ঘটনা দেখিয়ে দিল, যদি আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে একসঙ্গে কথা বলি, তাহলে আমাদের জোর, আমাদের ক্ষমতা শুভেন্দু অধিকারীর সরকারের থেকে অনেক অনেক বেশি। আমাদের জনগণের ক্ষমতা ক্ষমতায় থাকা একটা পার্টির থেকে অনেক বেশি। আমরা দেখিয়ে দিয়েছি, ভবিষ্যতে আমরা দেখাতে পারবো। তৃণমূলকে যারা ভোট দিয়েছিলেন, অনেক মানুষ আছেন, আমরা জানি দূর থেকে যারা আমাদের কথা শুনছেন, সবাই যে ভালোবেসে একদিন তৃণমূলকে ভোট দিতেন তা নয়। ভোট হতো না। এই বসিরহাটে, তাকিতে, পাশে ওদিকে বিনাখায়, হাড়োয়ায়, ওদিকে সন্দেশখালীতে, সরবেরিয়াতে ভোটের নামে ভাট হয়েছে বছরের পর বছর, ভোটের নামে ছাগলামি হয়েছে, মানুষ ভোট দিতে পারেননি, এই জিনিস ঘটেছে। এই তৃণমূল আমলে অনেক মানুষ বাধ্য হয়ে তৃণমূলের মিটিং মিছিলে, হয়তো এখানে যারা আপনারা আছেন, আমাদের কথা যারা এখানে শুনতে পাচ্ছেন, আপনাদের মধ্যে এরকম অনেকে আছেন যারা কিনা তৃণমূলের মিটিং মিছিলে যেতে বাধ্য হয়েছিলেন বা গেছিলেন, জানি সবাই ভালোবেসে জানতেন। ওই সময় এক ভয় ছিল, ভীতি ছিল, আমি যদি তৃণমূলের মিটিং মিছিলে না যাই, হয়তো আমার বউয়ের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, মেয়ে কন্যাশ্রীর টাকা পাবে না, হয়তো আমার স্টেশনের কাছে একটা দোকান আছে, রাস্তায় টোটো চালাই, আমার টোটো রাস্তায় নামাতে পারবো না, আমার দোকান তুলে দেওয়া হবে, হয়তো আমি আবাস যোজনার টাকা পাবো না, আমার জব কার্ড বাতিল হয়ে যাবে। অনেক ভয়ে ভীতিতে অনেককে না চাইতেও যেতে হয়েছে। অনেকে তৃণমূলকে এই কারণে ভোট দিতে বাধ্য হয়েছেন, তার কারণ তৃণমূল ছাড়া আর কোনো পার্টি ছিল না তখন সামনে, বাধ্য হয়েছেন তৃণমূলকে সমর্থন করতে। কিন্তু আপনারা সবাই বিজেপি বিরোধী মানুষ, আমরা জানি। তৃণমূলের নেতাগুলো বিজেপির সঙ্গে সেটিং করে থাকতে পারে, কিন্তু তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ মানুষ, তারা এইবারও ভোটে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তারা বিজেপির সঙ্গে সেটিং করতে চান না। আপনাদেরকে বলছি, আপনাদের সবার কাছে আমরা বলছি, আমাদের লড়াই তৃণমূলের এই চোরগুলোর বিরুদ্ধে। তৃণমূলের হয়ে যারা চুরি করেছিল, সম্পত্তি বানিয়েছিল, খুন ধর্ষণ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমাদের লড়াই তাদের সঙ্গে। তৃণমূলকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। যারা মানুষের উপর অত্যাচার করেছে, যারা চুরি করেছে, তাদের জন্য আমাদের পার্টি অফিসের দরজা বন্ধ ছিল, বন্ধ আছে, বন্ধ থাকবে। কোনো মূল্যে ওই চোর এবং খুনিদের জন্য আমাদের পার্টি অফিসের দরজা খুলবে না। কিন্তু তার বাইরে তৃণমূলের মিটিং মিছিলে যাওয়া সাধারণ মানুষ, তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ মানুষ, তাদেরকে বলছি, যারা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি, যারা চুরি করেননি, যারা মানুষের উপর অত্যাচার করেননি, তাদের সবার কাছে বলছি আমাদের সঙ্গে আসুন। জানি অনেক ব্যাপারে আপনারা আজকেও চান বিজেপির বিরুদ্ধে কথা বলতে, অন্যায়ের প্রতিবাদ করতে, তার বিরুদ্ধে ফেসবুকে লিখতে, হোয়াটসঅ্যাপে লিখতে, রাস্তায় দাঁড়িয়ে বলতে, চায়ের দোকানে বলতে, কিন্তু আপনাদের মধ্যে ভয় কাজ করছে। শুভেন্দু অধিকারী গুন্ডাদমন আইনের ভয় দেখাচ্ছে। কালকেও দেখলাম
একটা টিভি চ্যানেলের প্রোগ্রামে গিয়ে বলেছে বাংলায় গুন্ডা দমন আইন এনেছে, আপনাদেরকে বলছি ঢপ মেরেছে, আবার বলছি কালকে ঢপ মেরেছে। কিচ্ছু বাংলায় গুন্ডা দমন আইন আনেনি, আপনাদেরকে বলছি বিধানসভায় পাস করিয়েছে। বিধানসভাতে সংখ্যার জোর আছে। কালকে যদি শুভেন্দু অধিকারীরা বিধানসভায় প্রস্তাব আনে যে পশ্চিমবাংলায় আমাদের সরকার এসে গেছে, এখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তাহলেও দেখবেন সেই প্রস্তাব পাস হয়ে যাবে, কারণ বিধানসভায় ওদের মেজরিটি আছে। আর ওদের তো মেজরিটি মানে কেমন মেজরিটি? সরকার পক্ষে যারা আছে তারাও শুভেন্দু অধিকারীর হয়ে হাত তুলছে, যারা বিরোধী পক্ষে আছে তারাও শুভেন্দু অধিকারীর হয়ে হাত তুলছে। অদ্ভুত বিধানসভা হয়েছে আমাদের। তো বিধানসভায় ওরা একটা বিল এনেছিল, সেই বিল পাস হয়ে গেছে, গুন্ডা দমন বিল, যে বিনা বিচারে বিনা এফআইআরে ইচ্ছে হলো কাউকে 1 বছর আটকে রাখলাম জেলে। কিন্তু এই বিলটাকে আইন করতে গেলে রাষ্ট্রপতির সই লাগে। ভারতের রাষ্ট্রপতি ওই সই করেনি, এবং আমাদের ধারণা ভারতের রাষ্ট্রপতি ওই সই জীবনে করবেনও না। কেন জানেন? আর যদি ওই বিল পশ্চিমবাংলায় এখান থেকে গেছে, ভারতের রাষ্ট্রপতি ওই বিল সই করেন, তাহলে আজ ভারতের যে যে রাজ্যে বিজেপি সরকার নেই, বিজেপি বিরোধী সরকার, কংগ্রেসের সরকার, আম আদমি পার্টির সরকার, কোথাও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকার, যে যে রাজ্যে বিজেপি সরকার নেই, কাল যদি ওই রাজ্য থেকে ওরকম বিল পাস হয়, করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, রাষ্ট্রপতিকে কিন্তু তখন সেই বিলও সই করতে হবে। তখন কিন্তু উনি বলতে পারবেন না যে শুভেন্দু অধিকারী পাঠিয়েছিল বলে আমি সই করেছি, আর হেমন্ত সোরেন বানাচ্ছে বলে আমি সই করছি না, তা কিন্তু করতে পারবেন না। আজকে এই রাজ্যের বিজেপি সরকার ওই বিলে বিজেপি তার বিরোধীদেরকে মাছ দেবে ভাবছে, আর যে রাজ্যের বিজেপি বিরোধী সরকার, কাল যদি ওখানে ওই বিল পাস হয়, তাহলে বাসটা কিন্তু ওখানে বিজেপির হবে। এখানে শুভেন্দুর অধিকারীর জন্য ওই রাজ্যে কিন্তু বিজেপি কর্মীরা বাস খাবে। তারপর কাল যদি পশ্চিমবাংলায় সরকার পাল্টায়, তাহলে এই বাসটা কিন্তু তারপর পশ্চিমবাংলার এখনকার বিজেপির লোকেরা খাবে। তাই জানবেন ওই বিল জীবনের সই হয়ে আসবে না। যদি সই হয়ে আসেও, আমরা বলছি ওই বিল আমরা বিধানসভায় পাস করিয়েছে, বিধানসভায় আমাদের সেই সংখ্যা নেই, আমরা আমাদের প্রতিবাদ নথিভুক্ত করিয়েছি, কিন্তু মাথার উপর কোর্ট আছে, আপনারা জানেন। আরে শুভেন্দু অধিকারী তো বাচ্চা ছেলে, ওর বর্দার মেজদা মোদী আর অমিত শাহ পয়সা খাওয়ার জন্য ইলেকট্রাল বন্ডের আইন পাস করিয়েছিল, মনে আছে তো? মনে আছে তো? ইলেকট্রাল বন্ডের আইন পাস করিয়েছিল। কি করেছিলাম ওই আইন? ওই ইসামতির জলে ভাসিয়ে দিয়েছি, ভেসে চলে গেছে। মোদী অমিত শাহ আইন বাতিল করিয়েছি ভারতে, আমরা বামপন্থীর আদালতে মামলা লড়ে সুপ্রিম কোর্টে ইলেকট্রাল বন্ডের আইন বাতিল করিয়েছি। এ কোথাকার গুন্ডা দমন আইন, এটাও আমরা আদালতে বাতিল করাবো। কোনো চিন্তা করবেন না, কোনো ভয় পাবেন না, কোনো গুন্ডা দমন ভ্রমণের আইন পশ্চিমবাংলায় হবে না। মগের মুলুক হয়েছে, কেউ কোনো দোষ করলো না, 1 বছর জেলে আটকে রেখে দেবে। কদিন আগে দেখলেন, গত মাসের 24 তারিখ কলকাতায় মিছিলে গন্ডগোল হলো, কয়েকজনকে শুভেন্দু অধিকারী গ্রেপ্তার করালেন, বিধানসভায় দাঁড়িয়ে অনেক কথা বললেন, বলে তাদেরকে গ্রেপ্তার করালেন, বললেন পশ্চিমবাংলায় গুন্ডা দমন আইন পাস করে এদের উপর প্রয়োগ করছি, এদের এখন এমন অবস্থা করব, এদের 3 পুরুষ মনে রাখবে। মনে আছে আপনাদের? বললো গুন্ডা দমন আইনে গ্রেপ্তার করেছিল, 3 পুরুষ মনে রাখবে। কি হলো? বিকেলবেলা প্রত্যেকের বের হয়ে গেল। এদের 3 পুরুষটা কি মনে রাখবে ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী যে হ্যাটা হলো 14 পুরুষে মনে রাখবে। তাই আপনাদেরকে বলছি, তৃণমূলের যারা এটাকে সমর্থন করেছেন, যারা কংগ্রেসকে সমর্থন করেছেন, যারা আইএসএফকে সমর্থন করেছেন, যারা বামপন্থীদের সমর্থন করেছেন, বা যারা বিজেপিকেও সমর্থন করেছেন, কিন্তু বুঝছেন আজকে বিজেপি যা করছে ঠিক করছে না, আপনাদের সবাইকে বলছি কোনো ভয় পাবেন না। ফেসবুক থেকে শুরু করে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাসে, ট্রামে, হাটে, বাজারে, যেখানে যা বলার, প্রতিবাদ করার, মন খুলে কথা বলার বলুন, কোনো আইনের ভয় পাবেন না। ভাবছেন তো বাঁচানোর কেউ নেই? বিশেষ করে যারা একদিন তৃণমূলকে সমর্থন করছিলেন, ভাবছেন যে আমাদের দল উঠে গেছে, দিদি ঘরে বসে গেছে, ভাইপো এখন পালানোর রাস্তা খুঁজছে, আমাদের এমএলএ এমপি গুলো বিক্রি হয়ে গেছে, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে, এই সুরজিৎ মিত্র থেকে শুরু করে, আমাদের সব এমএলএ এমপি গুলো পাল্টি খেয়ে গেছে, মাথার উপর কেউ নেই, সব বিক্রি হয়ে গেছে। আমরা কিছু করতে গিয়ে যদি বিপদে পড়ি, আমাদের বাঁচানোর কেউ নেই, তাই চুপ করে থাকতে হবে, কোনো কথা বলতে পারবো না। কোনো চিন্তা করবেন না, কোনো পিসি ভাইপো লাগবে না, আমরা আছি, আমাদের পার্টি আছে, আমাদের লাল ঝান্ডা আছে আপনাদের সঙ্গে, কোনো চিন্তা নেই। যা প্রতিবাদ করার, যা কথা বলার, বিজেপির বিরুদ্ধে, বিজেপি সরকারের অন্যায়ের বিরুদ্ধে যা প্রতিবাদ করার, যা কথা বলার, মাথা উঁচু করে বলবেন, বুক ফুলিয়ে বলবেন। আরে ওদের আইন বাতিল করিয়েছি, ওদের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিয়ে বাড়িতে বান্ডিল করে পাঠিয়েছি। অমিত শাহ ওদের 2 নম্বর মন্ত্রী, পার্লামেন্টে ঢুকতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে, মুখ লুকিয়ে বেড়াচ্ছে। অমিত শাহ মুখ লুকিয়ে বেড়াচ্ছে, আর আমরা আমাদের কথা শেষ করছি এখানে বলে, বসিরহাট পুরসভার অবিলম্বে তো ভোট করাতে হবে, চোরেদেরকে গ্রেপ্তার করতে হবে, নাগরিক পরিষেবা শুরু করতে হবে। আপনাদের কাছে আবেদন করছি, যেদিন বসিরহাট পুরসভার ভোট হবে, এই বসিরহাট পুরসভায় আমাদেরকে জিততে হবে, বামপন্থীদেরকে এখানে জিততে হবে। এবং যা দুর্নীতি হয়েছে একদিন ধরে,
ওই দুর্নীতির ফাইল একটা বারের জন্য আমাদেরকে বসিরহাট পুরসভার ভেতর যাওয়ার সুযোগ করে দিন। গত 10-15 বছরের চুরির ফাইল, দুর্নীতির ফাইল ওই পুরসভা থেকে বার করে আমরা বসিরহাটের মানুষের সামনে নিয়ে আসবো। আমরা রাজ্যের সরকারকে বাধ্য করবো সবকটা চোরকে গ্রেপ্তার করতে। এবং খালি বসিরহাট পুরসভা বলে নয়, আমরা জানি এই বসিরহাট লোকসভাতেও দীর্ঘদিন ধরে এখানকার সংসদ ছিলেন হাজী নুরুল সাহেব, মারা গেছিলেন প্রায় বছর দেড়েকের ওপর হয়ে গেল উনি মারা গেছেন। গত লোকসভা ভোটের কয়েক মাসের মধ্যেই ওনার মৃত্যু হয়েছিল। আজকে প্রায় 2 বছরের কাছাকাছি হতে চললো। বসিরহাটের কোনো এমপি নেই। এখানে বাই ইলেকশন বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল, এখানে বাই ইলেকশন হচ্ছে না কেন? রেখা পাত্র যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন আগের বার লোকসভায়, নিরাপত্তা আমাদের প্রার্থী ছিল, রেখা পাত্র বিজেপির প্রার্থী ছিল, তিনি আদালতে মামলা করেছিলেন যে আমাকে হারানো হয়েছে চক্রান্ত করে। আমার হারটা হার নয়, তাই নতুন করে বসিরহাটে ভোট করতে হবে, আগের ভোটটা বাতিল করতে হবে। এখন যিনি জিতেছিলেন আমরাও জানি বসিরহাটে গায়ের জোরে ভোট করা হয়েছিল। ঠিক করে ভোট হলে রেখা পাত্র জিততেন না নিরাপত্তা সর্দার জিততেন। তা এখন গোলাবাজি করে লাভ নেই। ওরা বলবে ওরা জিততো, আমরা বলবো আমরা জিততাম, আলাদা কথা সেটা। কিন্তু জালিয়াতি হয়েছিল, হাজী নুরুলরা গায়ের জোরে ভোট করে জিতেছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হাজী নুরুল মারা গেছে, তার মৃত্যু হয়েছে। রেখা পাত্র আদালতে গেছিলেন একবার বসিরহাট লোকসভার ভোট চাইতে, আদালতের রায় লাগবে না, যেহেতু যিনি এমপি হয়েছিলেন তিনি মারা গেছেন, এমনি আর একবার বসিরহাট লোকসভার ভোট হওয়া উচিত। কিন্তু ভোটটা হচ্ছে না কেন? কারণ রেখা পাত্র সেই মামলা এখনো পেন্ডিং হয়ে পড়ে আছে। রেখা পাত্র যদি দম থাকে, ওদের যদি ক্ষমতা থাকে, যদি ওরা মনে করে ওরা বসিরহাটে ঠিক ভোট হলে জিতবে, তাহলে আমরা চ্যালেঞ্জ করছি, এখন তো মারা গেছে হাজী নুরুল, আপনি আর কার বিরুদ্ধে মামলা লড়ছেন? আপনি আদালতে গিয়ে জজের কাছে গিয়ে এফিডেভিট জমা দিয়ে আপনার মামলা আপনি প্রত্যাহার করুন। বসিরহাট লোকসভার বাই ইলেকশনের তারিখ ঘোষণা হোক। বসিরহাট লোকসভার বাই ইলেকশনে আমরা লড়বো, আপনারা লড়বেন, দেখবো কত ধানে কত চাল। যেদিন ভোট হবে এই বসিরহাটে আমরা বিজেপিকে হারিয়ে দেখাবো। তৃণমূল তো এমনি বান্ডিল হয়ে গেছে, উঠে গেছে, ছেড়ে দিন, আমি তৃণমূলের কথা বলছি না। একটা লোক মরেই গেছে, তার মৃতদেহের সামনে দাঁড়িয়ে গালাগাল দিয়ে আর কি করবো? ও পার্টি তো মরে গেছে, ওর কথা ছাড়ুন। কিন্তু যেদিন বসিরহাটে লোকসভার ভোট হবে এই বিজেপিকে বলে বলে আমরা বসিরহাটে 5 গোল দেবো, আমরা জিতবো। আর যদি রেখা পাত্ররা মনে করেন, যদি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা মনে করেন এখানে ভোট হলে ওরা জিতবে, আমরা আবেদন করছি, আমরা চ্যালেঞ্জ করছি, রেখা পাত্রকে দিয়ে মামলাটাকে ডিসমিস করান। ওর মামলা চালানোর কোনো মানে হয় না। হাজী নুরুলকে তো আর এখন জান্নাত থেকে বা ফেরেশতা থেকে ডেকে এনে তো আর বিচার হবে না, তার মৃত্যু হয়ে গেছে। ওই মামলা তুলে নিন, লোকসভার উপনির্বাচন বসিরহাটে করতে দিন, বসিরহাটের মানুষ রায় দিক, বাংলার মানুষ রায় দিক। এমনি আমাদের বাংলায় রেজিনগরে আর নন্দীগ্রামে কয়েকদিনের মধ্যে বাই ইলেকশন হবে। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীকে ছাড়তে হয়েছে, ও সিট খালি হয়েছে। রেজিনগর হুমায়ুন কবিরকে ছাড়তে হয়েছে, সিট খালি হয়েছে। দুটো বিধানসভা কেন্দ্রে এমনি কয়েকদিনের মধ্যে বাই ইলেকশন হবে। আমরা চাই বসিরহাটের বাই ইলেকশন তার সঙ্গে করানো হোক, এবং বসিরহাটের বাই ইলেকশনে আপনারা আমাদের সঙ্গে সবাই একসঙ্গে থাকলে এই বাই ইলেকশনে আমরা জিতবো। এখান থেকে বামপন্থী এমপিকে আমরা এখান থেকে পার্লামেন্টে পাঠাবো। পার্লামেন্টে গিয়ে বসিরহাটের বামপন্থী এমপি ঘোষণা করবেন যে পশ্চিম বাংলা থেকে এবার আমি একা এলাম। এইটা বলতে এলাম যে 3 বছর পরে যখন লোকসভার ভোট হবে তখন বাংলা থেকে লাল পতাকা নিয়ে ঝাঁকে ঝাঁকে এমপি এই পার্লামেন্টে আসবে এবং মোদীর সরকারকে শেষ করে মোদীর সরকারের ডেথ সার্টিফিকেট লিখে ভারতবর্ষের মাথায় নতুন গণতান্ত্রিক সরকার তৈরি করবে। আপনাদের সবার কাছে এই কথা বলে ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে, ওদের ক্ষমতা থাকলে ওরা এই চ্যালেঞ্জ গ্রহণ করুক, এখানে বাই ইলেকশন করানোর এই চ্যালেঞ্জ রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই।